বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আপনার জন্য নিয়ে এসেছি ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঐরাবত। বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর জীবন থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন। 1915 খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি কবিতা লিখে সাহিত্য জগতে নিজের আসন স্থায়ী করেন। এছাড়াও নিয়মিত প্রবাসী, ভারতী এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোট গল্প প্রকাশ করেন। তাহলে শুরু করা যাক। ত্রিগুণানন্দবাবু শুধু ত্রিগুণ নয়, বহুগুণেরই আকার ছিলেন। প্রচন্ড ধার্মিক, প্রচন্ড সংযম, অথচ বয়স কিন্তু 40-এর নিচে। শরীরের প্রতি তার ভীষণ লক্ষ্য ছিল। প্রত্যহ মুগুর ভাঁজতেন, 3 বার দাঁত মাজতেন, 2 বেলা স্নান করতেন। পালোয়ানের মতো স্বাস্থ্য, লেখাপড়াও জানতেন। শোনা যায় তিনি বিএ পাস। দরিদ্র নন, খাওয়া পড়ার সঙ্গতি আছে, চাকরি করতে হয় না। পৈতৃক জমি জমা যা আছে তাতেই বেশ চলে যায়, হাতে 2 পয়সা আছে। কিন্তু ত্রিগুণাবাবুর প্রসিদ্ধির প্রধান কারণ তার মৌলিকতা, এবং তার মৌলিকতার মূল কথা সব কাজের গোড়া বেঁধে কাজ করা। তার দৈনন্দিন জীবন ধারণ প্রণালী সংক্ষেপেতে এই: তিনি উঠতেন খুব ভোরে, উঠেই কার্বলিক লোশনে ভেজানো নিমের দাঁতন নিয়ে দাঁত পরিষ্কার করতেন। তারপর করতেন ব্যায়াম, মুদগর, ডাম্বেল, ডেভেলপার। আধ ঘন্টা ব্যায়াম করে তিনি ঘর্মাক্ত কলেবরে নিকটবর্তী নদীটিতে গিয়ে স্নান করতেন। স্নান শেষ করে ভৈর রাগিনীতে একটি ভজন গাইতে গাইতে তিনি বাড়ি ফিরে আসতেন। কি শীত, কি গ্রীষ্ম, ভোরবেলা স্নান করা তার চাই চাই। বাড়ি ফিরে তিনি স্টোভ জ্বালাতেন। আপনারা হয়তো ভাবছেন চা খাবার জন্য, মোটেও তা নয়। কোন রকম মাদক দ্রব্যের বশীভূত তিনি ছিলেন না। স্টোভ জেলে তিনি ভাতে ভাত চড়িয়ে দিতেন। স্টোভের কাছে বসে তাকে আহ্নিকটাও শেষ করে নিতে হতো। প্রাণায়ামও করতেন, অর্থাৎ সূর্যোদয়ের আগেই ত্রিগুণাবাবুর আহ্নিক, স্নান, খাওয়া সমস্ত সমাধা হয়ে যেত, একেবারে কমপ্লিট। তিনি বলতেন, যখন খেতেই হবে, অনাহারে থাকা যখন মানুষের সাধ্যাতীত, তখন ও বখেরা সকাল সকাল চুকিয়ে দেওয়ায় যুক্তিযুক্ত। সমস্ত দিন সময় পাওয়া যায় কত? খাওয়া শেষ করে তিনি একজোড়া মিলিটারি বুট পরিধান করতেন। মিলিটারি বুট পরলে আরো যেসব আনুষঙ্গিক পরিচ্ছদ পরিধান করা সাধারণ লোকে সঙ্গত মনে করেন, ত্রিগুণাবাবু সেসবের ধার ধারতেন না। তিনি বুট জুতো পরতেন কেবল বখেরা মিটিয়ে রাখবার জন্য। একবার সকালে উঠে বাগিয়ে পরে ফেলতে পারলে ব্যাস নিশ্চিন্ত। অন্য জুতো পরলে বারবার খোলা আর পরা, সময় নষ্ট হয় কত। তারপর তসরের কাপড়টি মালকোচা মেরে পরে তিনি বের হয়ে পড়তেন। তসরের কাপড়ের প্রতি তার পক্ষপাতিত্ব ছিল, ওই একই কারণে। একবার কিনলেই কিছুদিনের জন্য একেবারে নিশ্চিন্ত। আরো 2টি জিনিস তার সঙ্গে থাকতো। একটা মোটা বাঁশের লাঠি, যেমন তেমন লাঠি নয়, বেশ শক্ত, তেল দেওয়া, গাঁটে গাঁটে লোহার তার জড়ানো সমর্থ একখানা লাঠি। আর থাকতো চামড়ার একটা বড় ব্যাগ। পোস্ট অফিসের পিয়নরা সাধারণত যে জাতীয় ব্যাগ কাঁধে ঝুলিয়ে চিঠি বিলি করে বেড়ায়, সেই জাতীয় একটা ব্যাগ। ব্যাগটি তিনিও কাঁধে ঝুলিয়ে নিতেন। ব্যাগটিতে তার টুকিটাকি নানা প্রয়োজনীয় দ্রব্য থাকতো, যথা কপিং পেন্সিল, একটা বাঁধানো নোটবুক, শুকনো খেজুর, টিনচের আয়োডিন ইত্যাদি। এছাড়া মাথায় তার একটা টোকা থাকতো, যে টোকা পরে চাষিরা মাঠে চাষ করে থাকে। রোদ বৃষ্টি নিবারণ কল্পে বেশ মজবুত গোছের একটা টোকা ত্রিগুণাবাবু চাষিদের দিয়েই তৈরি করিয়েছিলেন। ছাতার বখেরা মিটে গিয়েছিল। সব বিষয় গোড়া বেঁধে এবং বখেরা মিটিয়ে কাজ করাই ত্রিগুণাবাবুর বিশেষত্ব। দাড়ি গোঁফ সম্বন্ধেও তিনি বখেরা মিটিয়েছিলেন, অর্থাৎ তাদের উপর হস্তক্ষেপ করেননি। তারা মনের আনন্দে বেড়ে মুখ তো বটেই, বুক পর্যন্ত ঢেকে ফেলেছিল।
ত্রিগুণাবাবু জামা পরতেন না। প্রশ্ন করলে গোছা গোছা ঝাঁকড়া ঝাঁকড়া ভুরুর অন্ধকারে অবস্থিত ছোট ছোট চোখ দুটি হাস্যদীপ্ত হয়ে উঠত। বলতেন, গ্রীষ্মপ্রধান দেশে জামা একটা বখেরা নয় কি? সকলেই স্বীকার করত, বখেরা বটে। বাঁশের লাঠিটি ভীষণ দর্শন। ত্রিগুণাবাবু রাগী লোক, সুতরাং বখেরা বাড়ি লাভ কি? কিন্তু যখন মিলিটারি বুট পায়, মাল কোঁচা মারা উপবিদধারী নগ্নগাত্র বলিষ্ঠ বখেরা বিরোধী ত্রিগুণাবাবু হাতে বাঁশের লাঠি, কাঁধে চামড়ার ব্যাগ এবং মাথায় টোকা পরে পথে বের হতেন, তখন তা সত্যি একটা দেখবার মতো দৃশ্য হতো। অনেকে হাসত, অনেকে ঠাট্টা করত, অনেকে প্রণামও করত। ত্রিগুণাবাবু অবশ্য এসব রাজ্যের মধ্যেই আনতেন না। প্রাকৃতজনের স্তুতি নিন্দা তার কাছে চিরকাল উপেক্ষার বস্তু ছিল। স্ত্রী না, তিনি বহুদিন আগে আত্মহত্যা করেছিলেন। ত্রিগুণাবাবুর অবশ্য দুটি ছেলে আছে, তারা মামার বাড়িতে মানুষ হচ্ছে। তাদের নামকরণ ব্যাপারেও ত্রিগুণাবাবুর মৌলিকতার পরিচয় পাওয়া যায়। একজনের নাম রেখেছিলেন রায় বাহাদুর, আর আরেকজনের নাম রায় সাহেব। বলেছিলেন, রায় বাহাদুর আর রায় সাহেব হবার জন্যে পরে হয়তো বেটারা প্রাণপাত করবে, আগে থাকতে বখেরা মিটে রাখাই ভালো। অতি সকালে খাওয়া শেষ করে ত্রিগুণাবাবু 4 ক্রোশ দূরে কিষানপুর গ্রামে চলে যেতেন। সেখানে তিনি একটি স্কুল খুলেছিলেন। উদ্দেশ্য গ্রামের বালক ও যুবক বৃন্দকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া। ত্রিগুণাবাবু ব্রহ্মচর্যের উপযোগিতায় আস্থাবান ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, আমাদের দেশে সকলে যদি ব্রহ্মচর্যের মর্মবস্তুটির সাথে সম্যকভাবে পরিচিত হয়, তাহলে আমাদের দুঃখ দুর্দশা অচিরেই লুপ্ত হবে। গোড়া বেঁধে কাজ করে তার নিয়ম। সুতরাং তিনি অল্প বয়স্কদের, বিশেষ করে বালকদের নিয়ে পড়েছিলেন। যদি জিজ্ঞেস করেন এর জন্য তাকে 4 ক্রোশ দূরে যেতে হয় কেন, নিজের গ্রামে কি বালক ছিল না? ছিল, অবশ্যই ছিল, কিন্তু কেউ তাকে সেভাবে আমল দিত না। গ্রামস্থ যোগে ভিখ পায় না, এই কথা তো সুবিদিত। 4 ক্রোশ দূরে ত্রিগুণাবাবুর কয়েক বিঘা জমি প্রজা বিলি করা ছিল। প্রজাদের উপর তার প্রভাবও ছিল। সুতরাং তাদের ছেলেদের তিনি অনায়াসে ছাত্ররূপে পেয়েছিলেন। বালকেরা সকাল থেকে 9টা পর্যন্ত তার কাছে ব্রহ্মচর্য বিষয়ক উপদেশ লাভ করে তারপর স্থানীয় বিদ্যালয়ে মামুলি লেখাপড়া শিখতে যেত। একটি সুবিশাল বটবৃক্ষতলে বসে ত্রিগুণাবাবু তার উপদেশাবলী বিতরণ করতেন। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে বখেরা সৃষ্টি হয়েছিল। ত্রিগুণাবাবু বখেরা বিরোধী, সুতরাং তিনি বখেরা মেটাবার জন্য উঠে পড়ে লেগেছেন। দরজায় দরজায় চাঁদার জন্য ঘুরে বেড়াচ্ছেন। ওই বটবৃক্ষতলেই একটা পাকা ঘর তুলে ফেলতে হবে। কিন্তু অকস্মাৎ একটা নতুন বখেরা বেঁধে গেল। একদিন ভোরবেলা ত্রিগুণাবাবু গিয়ে দেখেন ব্রহ্মচর্য লোলু তার সমস্ত ছাত্রবৃন্দ বটগাছের তলায় সংঘবদ্ধ হয়ে তন্ময় চিত্রে একটি মাসিক পত্রিকা পাঠ করছে। ত্রিগুণাবাবু আসতেই ত্রস্ত হয়ে তারা উঠে দাঁড়ালো। মাসিক পত্রিকাখানা মাটিতে পড়ে গেল। সেটি তিনি তুলে দেখলেন। দেখা মাত্রই চক্ষু স্থির। প্রথমেই মলাটের উপর ঢেউ খেলানো রঙিন অক্ষরে লেখা মরমী। তারপর পাতা উল্টাতেই একটি নগ্ন নারী মূর্তি। তারপরে এটি কবিতা। কবিতার ছন্দ বোঝা যায় না, কিন্তু অর্থ পরিষ্কার। পড়া মাত্র মৌলিক ত্রিগুণাবাবু একটি অত্যন্ত অমৌলিক উত্তেজনায় উদ্দীপ্ত হয়ে উঠতে লাগলেন। তারপরই একটি গল্প। একটি রোগা গোছের ছোকরা একসঙ্গে 4টি তরুণীর মহড়া নিচ্ছে। এ তো ভয়ানক কাণ্ড। পত্রিকা থেকে মুখ তুলে ত্রিগুণাবাবু দেখলেন সব ব্যাটা সরে পড়েছে, একটি ছাত্রও আর সেখানে নেই। সেই দিনই ত্রিগুণাবাবু কলকাতা চলে গেলেন। ঠিক এর 2 দিন পরে যে খবরটি চতুর্দিকে প্রচারিত হয়ে পড়ল, তা বাস্তবিকই চমকপ্রদ ও রোমাঞ্চকর। খবরটি হলো, মরমী কাগজের সম্পাদক গুরুতর রূপে আহত হয়ে হাসপাতালে রয়েছেন।
তার মাথা ফেটে গিয়েছে। চিত্রকর নিধিরাম বসাকও অজ্ঞান অবস্থায় শয্যাশায়ী, তার মাথার আঘাতও সাংঘাতিক। গল্প লেখক সুজিত সেনের ডান হাতটি শোচনীয়ভাবে জখম হয়েছে। ডাক্তারেরা বলেছেন তা কেটে না ফেললে নাকি তার জীবন সংশয়। কবি অমিয় পালিত মারা গিয়েছেন। একজন ভীষণ দর্শন লোক অকস্মাৎ মরমীর অফিসে ঢুকে বিনা কারণে উক্ত 4 মনস্বীকে আচম্বিতে আক্রমণ করে এবং একটি বাঁশের লাঠি দিয়ে তাদের গুরুতর রূপে মারধর করতে থাকে। লোকজন এসে পড়া সত্ত্বেও কিন্তু কেউ গুন্ডাটাকে ধরতে পারেনি। সে সকলের হাত ছিনিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে। পুলিশ এর তদন্ত করছে। বুঝলাম ত্রিগুণাবাবুই বখেরা মিটিয়ে ফেলতে চেয়েছিলেন। ত্রিগুণাবাবু নিরুদ্দেশ, তার কোনো সঠিক খবর কেউ পাচ্ছে না। নানা রকম গুজব রটতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো তিনি তরুণ সাহিত্যিকগণকে রীতিমতো শিক্ষা দেবার জন্য চট্টগ্রাম অঞ্চলে একটি টেররিস্ট দল গড়ে তুলছেন। কারো মতে তিনি ভারতবর্ষেই নেই, খালাসির বেশে জাহাজে চেপে রাশিয়া চলে গিয়েছেন। আরেক দল দৃঢ়ভাবে বলতে লাগলো ওসব বাজে কথা, তিনি পন্ডিচেরিতে গিয়ে শ্রী অরবিন্দের শিষ্যদলভুক্ত হয়েছেন। এইরকম নানা কথা। লোকে কিন্তু এক কথা বেশি দিন বলতে চায় না। তারা ক্রমশ ত্রিগুণানন্দের কথা ছেড়ে অন্য কথায় মাতল। ত্রিগুণানন্দ বিষয়ক গুজবের ভারাক্রান্ত দিনগুলি ক্রমে কাল সমুদ্রে বিলীন হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। লোকে ক্রমশ ত্রিগুণাবাবুর কথা ভুলতে লাগলো, এমনকি পুলিশও। আমারও মনে যখন ত্রিগুণাবাবুর স্মৃতি অস্পষ্ট হয়ে এসেছে, এমন সময় একটি চিঠি এসে হাজির। ত্রিগুণাবাবুরই চিঠি। লিখেছেন, ভায়া, অনেকদিন পরে আমার চিঠি পেয়ে সম্ভবত অবাক হবে। অবাক হওয়ার কিছু নাই, এতদিন আত্মপ্রকাশ করা সম্ভব ছিল না। কলকাতায় যে কাণ্ড করেছিলাম খবরের কাগজের মারফত আশা করি তা জেনেছ। পরে বুঝেছিলাম কাণ্ডটি করে ভুল করেছি। বখেরা অত সহজে মিটবার নয়। আমি যেভাবে ওটা মেটাতে চেয়েছিলাম সেভাবে মেটাতে হলে কলকাতা শুদ্ধ সবাইকে খুন করতে হয়। কলকাতা শহরে যেখানে যত মাসিক পত্রিকা বিক্রি হয় সমস্ত তন্ন তন্ন করে দেখেছি। সমস্ত স্টলগুলি পরিদর্শন করে সিনেমা দেখে এবং আধুনিক যুবক যুবতীদের সংস্পর্শে এসে এই ধারণায় আমার মনে বদ্ধমূল হয়েছিল রক্তারক্তির রাস্তা ধরলে সকলকেই সাবার করতে হয়, কাউকেও বাদ দেওয়া চলে না। ঠগ বাজতে গেলে গ্রাম উজাড় করতে হয়। কিন্তু কলকাতা উজাড় করা আমার সাধ্যের অতীত, সুতরাং ও পথ আমার পক্ষে অপ্রশস্ত। পুলিশের ভয়ে আত্মগোপন করে থাকি। মাঝে মাঝে সিনেমা দেখি এবং চিন্তা করি কি উপায়ে বখেরা মেটানো যায়। এই যদি দেশের প্রগতি হয় তাহলে সে প্রগতির শেষ ফল দেখবার জন্য শেষ পর্যন্ত কেউ বেঁচে থাকবে কি? থাকবে না, এই আমার বিশ্বাস। এ অবস্থায় কোন পন্থা অবলম্বন করা সঙ্গত তাই একদিন রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম। এমন সময় মনে হলো মানসপটে সিনেমা দুষ্ট এক নায়িকার মুখচ্ছবি ভেসে উঠছে। মুখখানি যেন আমার মুখের পানে চেয়ে মৃদু মৃদু হাসছে। বলা বাহুল্য একটু বিব্রত হলাম, কিন্তু যাক, ঈশ্বর ইচ্ছায় কিছুক্ষণ পরে মুখ মন থেকে সরে গেল। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমাবার পরই বোঝা গেল বখেরা মেটেনি, কারণ সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখলাম। স্বপ্নে কি ঘটল লিখতে পারবো না, এইটুকু শুধু জেনে রাখো তা অবর্ণনীয়। ধর্মর করে জেগে উঠলাম, দেখলাম ঘামে সর্বাঙ্গ ভিজে গিয়েছে এবং হৃৎপিণ্ড বক্ষপিঞ্জরে মাথা কুটছে। স্বপ্নের ভয়ে সমস্ত রাত জেগে রইলাম, কিন্তু দেখলাম জেগেও নিস্তার নাই। মুখ ক্রমাগত মনের মধ্যে যাওয়া আসা করতে লাগলো। এরূপ প্রত্যেক দিন, কোনোদিন সিনেমায় দেখা নায়িকা, কোনোদিন মাসিকে দেখা ছবি, কোনোদিন রাস্তায় দেখা তরুণী, একটা না একটা কেউ প্রত্যেক দিনই এসে স্বপ্নে দেখা দিতে লাগলো।
বলবো কি ভায়া, শেষটা উত্তপ্ত হয়ে উঠলাম। ভয়ও হলো। চিন্তা করতে লাগলাম এই অবস্থার সমাধান কি। মাঝে মাঝে রাগও হতো, কিন্তু স্বপ্নের মাথায় তো লাঠি মারা যায় না। ঘোর জালে পড়ে গেলাম। বাঘের ঘরে ঘোগের বাসা কথাটা যে নিতান্ত অমূলক নয়, তা মর্মে মর্মে অনুভব করতে লাগলাম। এইভাবে দিন যায়। ক্রমশ এই সত্যি আমার কাছে পরিস্ফুট হয়ে উঠল যে আমার মনের কামনা মরে যায়নি, ঘুমিয়েছিল। সেই সুপ্ত কামনা এখন ক্ষুধিত হয়ে জেগে উঠেছে এবং আহার দাবি করছে। কি উপায় করি চিন্তা করতে লাগলাম। একদিন সহসা পৌরাণিক একটা গল্প মনে পড়ে গেল। গঙ্গার তোড়ে ঐরাবত ভেসে গিয়েছিল। তোড়ের মুখে পড়লে মহাশক্তিশালীও কাবু হয়ে যায়। আশা করি তুমি গল্পটা জানো। সুতরাং কাল বিলম্ব না করে বখেরা মিটিয়ে ফেলেছি। কিছু অর্থ ব্যয় করাতে পুলিশের বখেরাও মিটেছে। আগামী পরশু গ্রামে পৌঁছাবো। তুমি আমার বাড়িটা পরিষ্কার করে রেখো। সম্ভব হলে দেওয়ালগুলিতে চুনকাম করে দিও। মোট কথা, চতুর্দিক বেশ পরিচ্ছন্ন হওয়া চাই। সামনাসামনি বিস্তৃত আলোচনা করা যাবে। ঐরাবত আসছেন। স্টেশনে গেলাম। যথাসময়ে ট্রেন আসলো এবং ঐরাবত অবতরণ করলেন। সঙ্গে একটি হাল ফ্যাশন দুরস্ত তন্নি তরুণী। ঐরাবতের চেহারা দেখে বিস্মিত হয়ে গেলাম। ঐরাবত ক্লিন শেভড, গোঁফদারি একেবারেই নেই। মাথায় 10 আনা 6 আনা চুল ছাঁটা। মুখে একটি সুদৃশ্য পাইপে জ্বলন্ত সিগারেট। পরিধানে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি এবং জরিপাড় মিহি ধুতি। পায়ে পেটেন্ট লেদারের কুচকুচে কালো পাম্প শু, হাতে সোনার রিস্ট ওয়াচ। সর্বাঙ্গ থেকে ভুরভুর করে এসেন্সের গন্ধ ছাড়ছে। আমি নির্বাক হয়ে দেখতে লাগলাম। চমক ভাঙলো যখন ত্রিগুণাবাবু বললেন, হাঁ করে দেখছিস কি? এই তোর বৌদি। বখেরা মিটিয়ে ফেলেছে। আর কি। হেঁট হয়ে বৌদির পদধূলি গ্রহণ করলাম। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঐরাবত। ত্রিগুণাবাবুর চরিত্রে হৃদাকাশ, কথক শ্রমণ, সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় সৌহার্দ্য, প্রচারচিত্র প্রস্তুতি, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।